ওয়েলকাম, গুড ইভিনিং স্টুডেন্ট। আর্য কম্পারেটিভ স্টাডিজ সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের ক্লাস 4। এই ক্লাসে ইতিহাস বিষয় সম্পর্কে আমরা আলোচনা করছি। এখানে আমাদের আলোচনার মূল বিষয় হলো ইতিহাস কি এবং কেন, এবং ইতিহাস আমরা কেন পড়ব। তবে আমরা বলে রাখি, ইতিহাস বিষয়টা পড়তে গেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বেশিরভাগ জায়গাতে ইতিহাসের প্রশ্ন থাকবে। 5 থেকে 10 নম্বরের ইতিহাসের প্রশ্ন থাকেই। সেগুলো আমরা সকলেই জানি, তোমরাও জানবে পরীক্ষা যারা দিচ্ছ এবং দেবে। এই আজকে যেটা আলোচনা করা হবে যে ক্লাসটা, এখানে সকলেই তোমরা এই ক্লাসটা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু মেনলি যারা রেলে দিচ্ছ বা বিভিন্ন স্টাফ সিলেকশনগুলো দিচ্ছ, তাদের আর এএনএম জেএনএম যারা দেবে তারা অবশ্যই এগুলো দেখবে, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, এখান থেকে থাকবে তোমাদের প্রশ্ন। ঠিক আছে, বেশি দূর আমরা এই কথাগুলো বলবো না, তবে আমরা যাই, চলো ক্লাসে এবং আলোচনা করি। ইতিহাস কি এবং কেন আমরা কেন পড়বো, আমরা কেন পড়ি ইতিহাসটা, ইতিহাস পড়ে আমরা কি বুঝবো, যে আমাদের বোঝার কিছু আছে কি বা কিছুই নেই। এগুলো আমাদের মূল প্রতিপাদ্য বিষয়, ইতিহাসটা কি এবং কেন। তবে আমাদের জানা দরকার যে ইতিহাসটা কি এবং কেন আসলো, কোথা থেকে আসলো। সবার আগে জানা যাক যে আমাদের ইতিহাস, যে ভারতের ইতিহাস আমরা পড়তে গেলে ইতিহাসের কতগুলো ভাগ আছে, কতগুলো যুগ। আমাদের মূলত 3টে যুগে আমরা ভাগ করি আমাদের ইতিহাসের, ভারতবর্ষের ইতিহাসের। একটা প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, আর একটা আধুনিক যুগ। ঠিক আছে, এগুলো আমরা জানবো। এগুলো আমাদের জানা দরকার আছে। চলো আসা যাক। এবার আমাদের মূল বিষয় হলো প্রাচীন যুগ। যেহেতু আমরা এখন প্রাচীন যুগ নিয়ে আমরা আলোচনা করব, তাই আমাদের এই মূল বিষয় হলো এখন আমাদের প্রাচীন যুগ। এই প্রাচীন যুগ নিয়ে আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, এবারে দেখা যাক যে ইতিহাসটা কি, ইতিহাসটা আমরা কেন পড়ছি বা আমরা কেন পড়বো। দেখো, ইতিহাসটা কি তোমাদের বোঝার সাথে আমরা স্ক্রল ডাউন করে দিলাম। যে ইতিহাসটা কি প্রাচীন যুগ। যেহেতু আমাদের ভারতবর্ষের ইতিহাস পড়তে গেলে আগে প্রাচীন যুগ সম্পর্কে আমাদের পড়তে হবে। প্রথম থেকে আমাদের ধারণা নিতে হবে যে ইতিহাসটা কেন আমরা পড়বো, কিসের জন্য আমরা ইতিহাসটা পড়বো। যে একটা বিজ্ঞানের একটা সংজ্ঞা আছে, যে আমরা বিজ্ঞান কেন পড়ি, যে কেন পড়ি আমরা বিজ্ঞানটা পড়ার মূল কারণ হচ্ছে যে যে কোনো কিছু উৎপত্তি কিভাবে ঘটছে। যেমন কি জলের সংকটটা আমরা সবাই জানি, H2O। তাই হাইড্রোজেনের সঙ্গে এখনো জল বিক্রিয়া করলে কি জল উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন আর অক্সিজেনের সঙ্গে, তাই তো। তাহলে আমরা কেন বিজ্ঞান পড়ছি, কেন আমরা ডারউইনের মতবাদগুলো পড়ছি, সেই ডারউইনের মতবাদগুলো আমরা পড়েছি, যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, তাই তো। যে অস্তিত্বের জন্য সংগ্রাম, সারা পৃথিবীতে যত সব মানুষ আছে সবাই অস্তিত্বের জন্য আমরা সংগ্রাম করে চলেছি, অনবরত আমরা সংগ্রাম করে চলেছি। তা এইগুলো কোথায় পাই, এখানে বিজ্ঞানে পাই, কিন্তু ইতিহাসে আমরা পাই না। অবশ্যই পাই। ইতিহাসটা কি এবং কেন, ইতিহাস পড়লে আমরা বুঝতে পারবো। ইতিহাসের সঙ্গে সমস্ত বিষয়েরই সম্পর্ক আছে। চলো আমরা আসি, এবারে বলি যে ইতিহাসটা কি। ইতিহাস আমাদের টপিক হলো ইতিহাস কি এবং কেন। যে ইতিহাস বলতে সাধারণত বোঝায় অতীত ঘটনার বিবরণ। দেখো, এখন ভালো বোঝো, অতীত ঘটনার বিবরণ। ইতিহাস বলতে আমরা সাধারণ ঘটনা কি, অতীত ঘটনা। তাহলে কি শুধুমাত্র এখানে অতীতের কথা, অতীতের কথা নয় কিন্তু, শুধুমাত্র অতীত বা অতীতের কাহিনী বা গল্প করা অবশ্যই। যে আমরা ইতিহাস যখন পড়বো, যে কোনো একটা সাবজেক্ট বা বিষয় আমরা যখন পড়ি না কেন, তখন সেটাকে খুব ভালোভাবে পড়তে হবে, যে একটা গল্পের ছলে পড়তে হবে, যাতে আমরা সেটাকে বুঝতে পারি, সেই সাবজেক্টটা আমাকে বুঝতে পারে। বা আমার কর্তব্য হচ্ছে আমাকে এটা বুঝতে হবে, কারণ আমাদের অতীতের ফেলে আসা কাহিনীগুলো। যেমন ধরো তুমি আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে কি করেছো, সেটা যদি অ্যানালাইজ করো, তাহলে কি এটা থেকে আমরা পর্যবেক্ষণ করি, আমি এই করেছি, আমি এই বদমাইশি করেছি, তাতে আমি ভালো খারাপ না হয়, ভালো দিকে যায়। যেমন ধরো একটা ছেলে, সে একটা কি স্ট্রাগল করছে, যে পরীক্ষার ভালো করার জন্য, যে আজকে ভালো পরীক্ষা হয়নি, বিগত কয়েক বছর সে স্টাডি করলো, পারছে না, কিন্তু সে হার মানছে না।
আমাকে করতে হবে, তাহলে কি সে দেখালো একসময় ক্লাসে গিয়ে 1 থেকে 5-এর মধ্যে টপ র্যাঙ্ক করে গেল, কিন্তু সে অতীতে শিক্ষা নিয়েছে, তাই বর্তমানের ভবিষ্যতের দিকে এগিয়ে গেছে। এটাকে বলা হয় ইতিহাস। বুঝতে পেরেছো? কিন্তু ইতিহাস শুধুমাত্র ঘটনা নয়, আবার নিছক অতীতের কাহিনী নয়। দেখো, নিছক অতীতের কাহিনী বা মাইথ না, বা অতিকথন নয়। ইতিহাসের মধ্যে ঘটনা বিবরণ ও ব্যাখ্যা দুই থাকে। তাহলে কি, ঘটনা বিবরণ থাকছে এবং ব্যাখ্যা থাকছে। যেমন ধরো, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল কবে? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কবে হয়েছিল? 1914 সালে শুরু হয়েছিল, তাই না? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1914 সালে শুরু হয়েছিল। কিন্তু দেখো, এখানে আমরা বলতে গেলে এটা বোঝানো হয়, দেখো এখানে বলছে কি, যে ইতিহাসে মধ্যে ঘটনা বিবরণ ও ব্যাখ্যা দুই থাকবে। অবশ্যই থাকবে, ঘটনা যে কোনো একটা ঘটনা ঘটার এবং ব্যাখ্যা অবশ্যই থাকতে হবে। ইতিহাস নিঃসন্দেহে একটি সমাজ বিজ্ঞান বা পুরো কাহিনী বা গল্প নয়। ইতিহাসের মধ্যে তিনটে বিষয় সমাবেশ দেখা যায়, যেমন কি, সময়, স্থান আর মানুষ। মানুষকে নিয়ে হয় ইতিহাস, মানুষ বাদ দিয়ে ইতিহাস হয় না, এখানে ভালো করে মনে রাখবে। তাহলে কি, সময়, কোন সময় ঘটনা, স্থান কোন স্থানে হয়েছে, আর মানুষ সেই সময়কার মানুষের মধ্যে সমাজ সচেতন জাগ্রত বোধ কেমন ছিল, এটা জানার জন্য। কোনো একটি দেশের কোনো বিশেষ সময়ে জনগোষ্ঠীর ক্রিয়াকলাপের ইতিহাসের মর্মবস্তু। দেখো এখানে ভালো করে লাইনটা দেখো, যে কোনো একটি দেশের কোনো বিশে- বিশেষ সময়ে জনগোষ্ঠীর ক্রিয়াকলাপের ইতিহাসের মর্মবস্তু। ইতিহাস এক ধারে মানুষের আর সমাজের কথা বলে, এইটা খুব ইম্পর্টেন্ট লাইন। দেখো, ইতিহাস একধারে মানুষ ও সমাজের কথা বলে। কাদের কথা বলে ইতিহাস? একধারে মানুষ আর সমাজের কথা বলে একসাথে। ইতিহাস চর্চা অতীত ইতিহাস চর্চায় অতীতকাল ও বর্তমান কালের যোগসূত্র হয়ে ওঠে। তাহলে কি হচ্ছে ইতিহাস চর্চায়, যে অতীতকাল ও বর্তমান কালের মধ্যে যোগসূত্র হয়ে ওঠে। ঠিক আছে, এবার আমরা আসি যে ব্রিটিশ ঐতিহাসিক এইচ কার হোয়াট ইজ হিস্ট্রি, মানে ইতিহাস কি। এই গ্রন্থে কি বলেছেন? ইতিহাসকে বলছেন যে অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন হলো ইতিহাস। দেখো, ইতিহাস হচ্ছে কি, অতীত আর বর্তমানের মধ্যে আমরা কি অতীতকে সাথে নিয়ে বর্তমানকে পাশে নিয়ে অতীত বা ভবিষ্যতের দিকে এগিয়ে চলাকে বলা হয় ইতিহাস, ইতিহাস বলা হয়। ঠিক আছে, তাহলে এবার দেখো, তোমরা যেটা এখানে বলা হয়েছে যে ইএইচ কার একটা কি ব্রিটিশ ঐতিহাসিক, এটা খুব ভালো প্রশ্ন, এটা বিভিন্ন পরীক্ষায় আসে, যে হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটি কার লেখা? ইএইচ কারের। তাহলে কি ইতিহাস এখানে কি বলছে, কি অতীত ও বর্তমানের মধ্যে অর্থহীন কথোপকথনই হলো ইতিহাস। এটা ভালো করে বুঝবে। ঠিক আছে, অতীত আর বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথনই হলো ইতিহাস। এবার আমরা আসি, ইতিহাসের প্রকৃতিগত দিক থেকে অর্থ হলো ইতিহাস বা অর্থাৎ অতীতে এমন ছিল বা হয়েছিল বা ঘটেছিল। ইতিহাসের সাথে ভারতীয়দের পরিচয় বহুকাল আগে থেকেই, যে ঋগ্বৈদিক কালে। ইংরেজিতে হিস্ট্রি শব্দটি ল্যাটিন শব্দ হিস্টোর বা গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে উদ্ভূত। হিস্টোরি বলতে এখানে বোঝায় অতীত সম্পর্কে জ্ঞান বোঝায়, আর হিস্টোরিয়া বলতে অতীতে যা ঘটে গেছে বা অনুসন্ধানের মাধ্যমে জ্ঞান লাভকে বুঝিয়ে থাকে। ইংরেজি শব্দ হিস্ট্রি বাংলা হয় হিজ, আর হিজ মানে কি আমরা সবাই জানি, হিজ মানে তার, আর স্টোরি মানে কাহিনী বুঝে থাকে। অর্থাৎ এই হিসেবে আমরা যদি বুঝি যে মানুষের অতীতের কাহিনীকে বোঝানো হয় হিস্ট্রি। ঠিক আছে, মানুষের অতীতের কাহিনীকে হিস্ট্রি। তাহলে এখান থেকে আমরা যদি ভাঙে দিই, এখানে হিজ মানে তার, আর তার এখানে থেকে এই অংশটুকু নেওয়া হয়, এটা না স্টোরি, মানে হিজ স্টোরি, মানে তাদের কাহিনী। কাদের কাহিনী? পুরাতত্ত্ব মানুষদের কাহিনী, মানুষের ফেলে আসা কর্মকাণ্ড গুলোকেই আমরা আলোচনা করবো, অ্যানালাইজ করবো, পর্যবেক্ষণ করব, যাতে মানুষ অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সাথে নিয়ে ভবিষ্যতের দিকে চলতে পারে। একেই বলা হয় ইতিহাস। এটাকে আমরা বলে থাকবো বা বুঝবো। যারা এটাকে নিয়ে যারা শিক্ষা নেই অতীত থেকে, তারা শিক্ষা নিয়ে বর্তমানের সাথে নিয়ে ভবিষ্যতের পথ চলে, তারাই কিন্তু এগোতে পারে। চলো,
এবার আমরা আসি যে এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে কি কি প্রশ্ন ধরনের আসতে পারে। দেখো, হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থ, এটি গ্রন্থটি কে রচনা করেন? প্রথম অপশন আছে ইয়েস কার, রুশো, এরিক হবসবম, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কি রুশো তার দার্শনিক, এরিক হবসবম একজন ঐতিহাসিক, আর রবীন্দ্রনাথ ঠাকুর এক সাহিত্যিক। আর ইয়েস কার প্রথমে আলোচনা করা হয়েছিল যে ইয়েস কার, এটি সঠিক উত্তর। পরের প্রশ্নটা আসছে কি অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথনই হলো ইতিহাস। এই উক্তিটি কে রচনা, কে লেখেন বা উক্তিটি কার? এই প্রশ্নগুলো খুব কঠিন যদি প্রশ্ন হয় পরীক্ষায়, তবে এই ধরনের প্রশ্নগুলো এসে থাকবে। যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে বলা হচ্ছে যে সাহিত্যিক, রুশো হচ্ছে দার্শনিক, ইরফান হাবিব এবং ঐতিহাসিক, এ এস কার হচ্ছে কি সঠিক উত্তর, ই এস কার। ইরফান হাবিব হচ্ছে অর্থনৈতিক হিস্টোরিবিদ, অর্থনৈতিক ইতিহাসবিদ। এবার দেখো, বাংলা ভাষায় ইতিহাস শব্দটি এসেছে কোন শব্দ থেকে? এগুলো খুব যদি প্রশ্ন খুব কঠিন হয় তবে এই ধরনের প্রশ্ন আসে, তবে জেনে রাখা ভালো। হ্যাঁ, ইতিহ ও আস শব্দ থেকে বাংলা ভাষা শব্দটি এসেছে। বাংলা ভাষায় ইতিহাস শব্দটি এসেছে ইতিহাস শব্দ থেকে। পরের প্রশ্ন আমরা দেখি, হিস্ট্রি শব্দটি এসেছে কোন শব্দ থেকে? হিস্ট্রি, হিস্টোর, HISTOR, হিস্টোর শব্দটি এসেছে কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ, গ্রিক শব্দ, ইংরেজি শব্দ বা শব্দ? এখানে একটা অপশন রয়েছে। হিস্টোর, আমরা যদি আগে যেখানে যাই তাহলে দেখো এখানে হিস্টোর কি আছে, হিস্টোর HISTOR, হিস্টোরের কি শব্দ? একটা গ্রিক শব্দ। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? হিস্টোর, এটা গ্রিক শব্দ, গ্রিক শব্দ, এটা আমাদের সঠিক উত্তর। এবার দেখো, হিস্টোরিয়া, হিস্টোরিয়া শব্দটি কোন শব্দ থেকে এসেছে? তাহলে এটা আমরা অপশন আমাদের যেগুলো আছে সেগুলো হচ্ছে কি ল্যাটিন শব্দ, গ্রিক শব্দ, ইংরেজি শব্দ, শব্দ। তাহলে ইংরেজি শব্দ অবশ্যই নয় হিস্টোর, কিন্তু ইংরেজি লেখা থাকতে পারে ইংরেজি অক্ষরগুলো, কিন্তু ইংরেজি শব্দ নয়। এখানে হিস্টোর, তাহলে গ্রিক শব্দ, গ্রিক শব্দ আগে হয়েছে স্টোর আছে, এটা হিস্টোরিয়া, তাহলে কি হবে? ল্যাটিন শব্দ। সঠিক উত্তর ল্যাটিন শব্দ। পরে আমরা যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি ভারতের জনগোষ্ঠী। তাহলে ভারতের ইতিহাস আমরা যদি যদি পড়ি, যে ভারতবর্ষের ইতিহাস আমরা পড়বো, তখন আমাদের ভারতবর্ষের বিভিন্ন জনগোষ্ঠী সম্পর্কে তো জানতে হবে। তাহলে ভারতবর্ষের বিভিন্ন জনগোষ্ঠী সম্পর্কে না জানলে তাহলে সেই দেশের ইতিহাস সম্পর্কে আমরা কিভাবে জানবো? মানুষ জনগোষ্ঠী গুলোকে নিয়ে তো ইতিহাস তৈরি হয়, নাকি গাছপালা পশু পাখিকে নিয়ে ইতিহাস তৈরি হয়? অবশ্যই হয় না। মানুষের কর্মকাণ্ডের ফল, ফলাফল নিয়ে আমরা যখন আলোচনা করব বা বক্তব্য নিয়ে আলোচনা করবো, উপনীত হব, তখনই তখনই তাদের মধ্যে চলে আসবে কি বিভিন্ন জনগোষ্ঠী, এগুলো চলে আসে। তাহলে এই জনগোষ্ঠীগুলোকে নিয়ে আলোচনা করতে হবে, আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে। কিন্তু তার আগে আমরা একটা কথা বলতে ভুলে গেছিলাম যে ইতিহাসের সাথে বিজ্ঞানের সম্পর্ক আছে, ভূগোলের সম্পর্ক আছে, অর্থনীতির সম্পর্ক আছে। তোমরা তাহলে এখানে বলতে পারো যে ইতিহাসের সাথে বিজ্ঞানের কি সম্পর্ক? তাহলে ইতিহাসের সঙ্গে ভূগোলের কি সম্পর্ক? তাহলে কি ইতিহাসটাকে আমরা বিজ্ঞান বলবো? হিস্ট্রি ইজ এ সায়েন্স, না হিস্ট্রি ইজ এ আর্টস, না হিস্ট্রি ইজ সোশ্যাল সায়েন্স? আমরা কোনটা বলবো? তাহলে আমরা কি বলবো? দেখো, ইতিহাসটা আমরা পড়লে ইতিহাসের থেকেই সেই ধরো আমরা যদি প্রাচীন যুগ আলোচনা করি তাহলে ইতিহাসের সাথে আহ মানুষের তখনকার মানুষের জানবো যে সেই সময়কার মানুষের বিজ্ঞান কি আবিষ্কার করতো, বিজ্ঞান সম্পর্কে সচেতন বোধ ছিল কেন। তাহলে এই যে আমরা কি পড়ে জানতে পারলাম, তাই তুমি যদি বিজ্ঞান পড়ো তাহলে কি বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন ক্রিয়াকলাপ কার্যকলাপ সেগুলো সম্পর্কে জানানো হবে। কিন্তু ইতিহাস বলে আমরা কি পারবো, জানতে পারবো যে সেই সময়কার মানুষের প্রধান প্রতিপাদ্য বিষয় হিসাবে বিজ্ঞান, তাদের সচেতন কি ছিল, তাদের অস্ত্রপাতি কিভাবে বানাতে পারতো, ঘরবাড়ি কিভাবে তৈরি করতে পারতো, এমনি করতে পারতো না। ঠিক আছে, তাহলে এগুলো সম্পর্কে আমরা জানতে পারি। তা ভূগোল সম্পর্কে কি, ভূগোল কি পরিচয় দেয়? ভূ মানে পৃথিবী, পৃথিবীর সম্পর্কে আলোচনা করে যে সেই সময়কার প্রাকৃতিক অবস্থা কেমন ছিল, সেই সময়কে তুষার যুগ ছিল নাকি তুষার যুগ ছিল না, সেই সময়কার জলবায়ু কেমন ছিল, সেই সময় চাষাবাদ কেমন ছিল, এগুলো আমরা জানতে পারি। বা ভূগোল, আবার ইতিহাস থেকে আমরা অর্থনীতি হিসেবেও জানতে পারি যে সে সময়কার মানুষের ব্যবসা বাণিজ্য কেমন ছিল, তাদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, তাদের সেই সময়কার মানুষের লেনদেন কিভাবে করতো, কি টাকার মাধ্যমে করতো নাকি মুদ্রার মাধ্যমে করতো, সেইগুলো আমরা জানতে পারি। যেমন ধরো আমরা জানি কি স্বর্ণখণ্ড কে আবিষ্কার করে, কি ব্যাকটেরিয় গ্রিকরা, যেমন ভারতের উত্তর পশ্চিম সীমান্তে রাজত্ব করতো ভারতীয় ব্যাকটেরিয় গ্রিকরা, তখন তারা স্বর্ণখণ্ড প্রচলন করে, কিন্তু স্বর্ণ মুদ্রা প্রচলন করে কুষাণরা। এটা ভুল করলে চলবে না, এটা ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, যাই হোক, আমরা পরের যে টপিকটা আছে সেটা আমরা আলোচনা করব কি ভারতের জনগোষ্ঠী। আসো,
তাহলে এবারে আমরা ভারতের জনগোষ্ঠী হিসাবে আমরা যেটা বলবো যে দেহের গঠন ও ভাষা ভিত্তিতে ডক্টর গুহ ডক্টর গুহ কি করছেন যে ভারতের জনপ্রবাহকে কয়েকটি স্বতন্ত্র গোষ্ঠী বিভক্ত করেছেন। তাই কি দেহের গঠন এবং ভাষা, অবশ্যই এটাকে মাথায় রাখতে হবে। তাহলে কি এমনি হচ্ছে না, তাহলে আমাদের বাঙালি তারা আমরা বাংলা ভাষার কথা বলছি, এবং এমনকি যারা পাঞ্জাব হরিয়ানাতে থাকে বা বিহারে থাকে, উত্তরপ্রদেশে থাকে, তারা কি তারা হিন্দি ভাষার কথা বলে, কেউ পাঞ্জাবি ভাষার কথা বলেন। তাদের দেহের গঠন আলাদা, তাদের গায়ের রং আলাদা, এমনকি দক্ষিণ ভারতের মানুষও তাদের সেখানকার মানুষরাও আলাদা। তাহলে কি ভাষা এবং দেহের গঠনের ভিত্তিতে মানুষকে কয়েকটি স্বতন্ত্র জনপ্রবাহ গোষ্ঠীতে ভাগ করা যায়। এটা কি করেছেন ডক্টর গুহ করেছেন। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি নেটিগ্রো মানুষ। তাহলে এই ধরনের মানুষগুলো আগে জানা দরকার আমাদের যে এই ধরনের মানুষগুলো দেখতে কেমন। দেখো এখানে যে ছবিটাতে আছে, দেখো এখান থেকে, তাহলে এই ধরনের মানুষগুলো দেখতে কেমন, ঠিক এরকম টাইপের নেটিগ্রো মানুষেরা। ঠিক আছে, দেখো মাথায় করে ক্যাঁকড়া করা চুল, কালো শ্যামবর্ণ এবং নাকটা চ্যাপ্টা, এগুলো হচ্ছে নেটিগ্রো মানুষ। ঠিক আছে, তাহলে এই ধরনের মানুষগুলো কোথায় বসবাস করতো? যে ভারতীয় জনগোষ্ঠীর প্রথম স্তর হলো নেটিগ্রো মানুষ। ভারতীয় জনগোষ্ঠীর প্রথম স্তর নেটিগ্রো মানুষ। এরা আফ্রিকার নিগ্রো জাতি থেকে উদ্ভূত হয়েছে। তাহলে এরা কোথা থেকে উদ্ভূত হয়েছে? আফ্রিকার নিগ্রো জাতি থেকে। এদেরকে কোথায় দেখতে পাওয়া যায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ভালো করে মনে রাখবে, এগুলো নোট করবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ ভারত, বিহার, ঝাড়খণ্ডের অরণ্য অঞ্চল ছাড়া প্রায় এরা বিলুপ্ত। এইসব মানুষ দেখতে ক্ষুদ্রাকায়, মানে এরা ছোট হয়, চুল কোঁকড়ানো, নাক চ্যাপ্টা এবং গায়ের রং শ্যামবর্ণ। এখান থেকে এগুলোকে খুব ভালোভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমরা নোট ডাউন করে রাখো, যাতে এগুলো তোমাদের কাজে লাগতে পারে বিভিন্ন পরীক্ষায়। এখান থেকে তোমাদের প্রশ্ন আসে যে নেটিগ্রো শ্রেণীর মানুষেরা ভারতবর্ষের কোন কোন অঞ্চলে বসবাস করতো বা করতো না, এই ধরনের প্রশ্নগুলো আসে। ঠিক আছে, পরে যেটা হচ্ছে প্রোটো অস্ট্রালয়েড। তাহলে এদের দেখো প্রোটো অস্ট্রালয়েড, এই ধরনের মানুষরা, এইগুলো কারা দেখতে কেমন, দেখো ঠিক এই ধরনের মানুষেরা হচ্ছে কি প্রোটো অস্ট্রালয়েড শ্রেণীর মানুষেরা। যেমন দেখো ঠিক একটা খ্যাপাটে খাবার, এরা হচ্ছে কি অস্ট্রেলিয়ান, যা পিওর অস্ট্রেলিয়ান মানুষেরা। ঠিক আছে, তাহলে এই ধরনের মানুষেরা প্রোটো অস্ট্রেলিয়ান মানুষ, অস্ট্রেলিয়ার আদিবাসীদের সঙ্গে এই সমস্ত গোষ্ঠীদের মিল আছে। তাহলে এই সমস্ত মানুষদের সঙ্গে কাদের মিল আছে? প্রোটো অস্ট্রেলিয়ার গোষ্ঠীর মানুষদের মিল আছে। তাহলে এরা ভারতবর্ষের কোথায় কোথায় অঞ্চল দেখা যায়? ভারতবর্ষের কোল, ভিল, মুন্ডা, ভূমিজ, সাঁওতাল প্রভৃতি জাতির গোষ্ঠীর মানুষেরা এই শ্রেণীভুক্ত। তাহলে এই শ্রেণীভুক্ত কারা? তাহলে প্রোটো অস্ট্রেলিয়ার মানুষেরা কোথায় দেখতে পাওয়া যায় বা কোন কোন গোষ্ঠীর সাথে ভারতের এই সমস্ত গোষ্ঠীতে মিল আছে? তাহলে তখন আমরা বলতে পারবো যে কি প্রোটো অস্ট্রেলিয়ান গোষ্ঠীর মানুষদের মিল আছে। তাহলে এরা দেখতে কেমন? এদের দেখতে হচ্ছে গাত্রবর্ণ কৃষ্ণ, চুল তামাটে, কপাল চওড়া ও নাক লম্বা, এগুলো। পরেরটা আমরা আসি, পরের হচ্ছে কি আদি নর্ডিক বা আর্য জাতি, যেটা ফেমাস জাতি, যেটা যারা আমরা এই সমস্ত জাতি গোষ্ঠীতে আমরা বংশভূত। দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছি কি আর্য জাতির মানুষেরা একটা যজ্ঞ করছে বা পুজো করছেন। তাহলে এই ধরনের মানুষগুলো হচ্ছে কি আর্য জাতি। ঠিক আছে, এই আর্য জাতির মানুষেরা হচ্ছে আমাদের পূর্বপুরুষ, আমরা এদের বংশভূত লোক। দেখো এই গোষ্ঠীর মানুষেরা সুদীর্ঘ মানে লম্বা হয়, রক্তাভ, গৌরবর্ণ মানে উজ্জ্বল ফর্সা ও উন্নত নাসিকা মানে লম্বা সুন্দর দেখতে। এদের চুল বাদামি রঙের থেকে ঘোর কালো, মানে বাদামি বর্ণ থেকে ব্রাউন কালার বা ঘোর কালো, কালো চকচকে। এরাই বৈদিক সভ্যতার স্রষ্টা। তাহলে কারা বৈদিক সভ্যতার স্রষ্টা? আদি নর্দিক জাতি বা আর্য জাতিরা। হম, ভালো মনে রাখবে, এগুলো প্রশ্নগুলো আসে, এগুলো যেগুলো আলোচনা সব ইম্পর্টেন্ট প্রশ্ন। এদের ভাষা সংস্কৃত ভাষা থেকে উদ্ভূত। তাহলে এদের ভাষা কি ছিল? সংস্কৃত ভাষা। এখান থেকে প্রশ্ন আসতেই পারে তোমাদের যে সংস্কৃত ভাষা কোন জাতি গোষ্ঠীর ভাষা থেকে উদ্ভূত হয়েছে, কোন ভাষা? হয়তো আসলো অস্ট্রেলাইট, প্রোটো অস্ট্রেলাইট, আদি নর্দিক বা যেহেতু আর্য জাতি আছে তো সবাই পারবে, 90% স্টুডেন্টরাই পারবে। এই গোষ্ঠীর মানুষেরা প্রধানত পাঞ্জাব, রাজপুতনা, গঙ্গা, যমুনা ও দোয়াব অঞ্চলে বাস করতো। এবং দোয়াব অঞ্চল দেখো এদিকে একটা ম্যাপ আছে, দেখাই দোয়াব অঞ্চল কোনটা। ঠিক দেখো এখানে আমি জুম করি, দেখো দেখো এখানে হচ্ছে গঙ্গা, যমুনা, ঠিক আছে, আর এখানে হচ্ছে সরস্বতী। এই অঞ্চলে
বা রাজপুতানা অঞ্চল, বা এটাকে বলা হয় আর্যাবর্ত, সপ্তশূন্য অঞ্চল। ঠিক আছে, এই যে সপ্তশূন্য অঞ্চলে, এই অঞ্চলগুলোতে আর্যদের প্রথম বসবাস স্থাপন হয়েছিল। ঠিক আছে, এই অঞ্চলে হিমালয় পাদদেশ অঞ্চলে, এই অঞ্চলগুলোতে এদের বসবাস স্থাপন হয়েছিল। ঠিক আছে। ঠিক আছে, দেখো, গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে এরা বসবাস ছিল। এবার আসলে আমাদের কি মঙ্গোলয়েড জাতি। দেখো, এই ধরনের মানুষ হচ্ছে মঙ্গোলয়েড। ঠিক আছে, মঙ্গোলয়েড আসাম ত্রিপুরা পার্বত্য অঞ্চল, সিকিম ও বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলে এই গোষ্ঠীর লোকেদের বসবাস ছিল। এরা খর্বাকৃতি, গা চাপানো হলুদ ও নাক চাপা ছিল। ঠিক আছে, এই ধরনের লোকেরা হচ্ছে কি মঙ্গোলয়েড জাতি লোক, যেটা আমরা বলি নেপালি, সেগুলো। এবারে আসি কি দ্রাবিড় জাতি, যেটা দক্ষিণ ভারতে দেখা যায়। এরা প্রধানত দক্ষিণ ভারতীয় দ্রাবিড় অঞ্চল। এটা চোখ কান নাক বুঝে করে দেবে। এদের ভাষা সংস্কৃত ভাষা থেকে আলাদা হলেও এরা পরবর্তীকালে অনেক সংমিশ্রণ ঘটেছে। এরা আদি খর্বকৃত ও কৃষ্ণকায় ও এদের মাথার চুল কোঁকড়ানো। দেখো, এখান থেকে একটা যে শিলালিপি আমরা পেয়েছি, সেই শিলালিপি থেকে এখান থেকে বোঝাই যাচ্ছে যে ঠিক এরকম ধরনের মানুষেরা হতে পারে। ঠিক আছে, এবার দেখো ভূমধ্যসাগরীয়, তাহলে ভারতবর্ষের ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষেরা বসবাস করতো। তাহলে কি এরা ভারতের কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, পাঞ্জাব, সিন্ধু, রাজস্থান, উত্তরপ্রদেশ কিছু এলাকায় মানুষেরা বসবাস করে। ঠিক আছে, এই ধরনের অঞ্চলগুলো ভূমধ্যসাগরীয় অঞ্চলে। ভূমধ্যসাগরে যে সমস্ত মানুষেরা বসবাস করে, তাদের সঙ্গে ভারতীয় এই সমস্ত মানুষগুলোর মিল আছে বলে এদের এই ভাষা গোষ্ঠীর মধ্যে বিভক্ত করা হয়েছে। এবার আমরা আসি কি পাশ্চাত্য গোলমুন্ড। ঠিক আছে, ভারতের এই জনগোষ্ঠীর সর্বপ্রাচীন সাক্ষ্য পাওয়া গেছে কি হরপ্পা ও মহেঞ্জোদারো কঙ্কাল থেকে। যখন আমরা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা আলোচনা করব, তখন আমরা দেখবো যে 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 একটা ধ্বংসাবশেষের কারণের মধ্যে যে মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, একটা ভারী কিছু যে আঘাতে পাওয়া গেছে, সেসব কঙ্কাল দিয়ে আমরা প্রমাণ করতে চাই, বা আমরা সিদ্ধান্ত উপনীত হই যে এদের এদের মাথা গোল বা গোলমুন্ড পাওয়া গেছে। এই জনগোষ্ঠীর অন্যতম বৈশিষ্ট্য হলো গোলমুন্ড ও উন্নত নাক। দেখুন, এই যে ছবিটা আমরা দেখবো, যদি তাকাই, তাহলে এই সমস্ত গুলো দেখলে আমরা বুঝতে পারি যে এই সভ্যতার মানুষেরা এদের গোলমুন্ড ছিল এবং নাক উন্নত ছিল। পরে আমরা আসি, ভারতের বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস রয়েছে। এই বৈচিত্র্যের জন্য ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে কি বলেছেন, নৃতত্ত্ব জাদুঘর বলে অভিহিত করেছেন। এই ধরনের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খাতায় সবসময় নোট ডাউন করে রাখো, তাই এগুলো তোমাদের কাজে লাগে। তাহলে ভারতবর্ষকে নৃতত্ত্ব জাদুঘর বলে কে বলেছেন, ভিনসেন্ট স্মিথ। ওকে, এবার দেখো, এখান থেকে আমাদের যে প্রাকৃতিক বৈচিত্র্য, তাহলে আমরা ভারতবর্ষের ইতিহাস যখন পড়বো তখন তার প্রাকৃতিক বৈচিত্র্য অবশ্যই আছে। তাহলে প্রাকৃতিক বৈচিত্র্য কি, প্রাকৃতিক বৈচিত্র্য বিভিন্নতা অনুসারে ভারতবর্ষকে কয়টি সুনির্দিষ্ট অঞ্চল ভাগ করা যায়। তাহলে কি কটি, 5টি। আমরা এটা নিয়ে যখন আলোচনা করবো তখন আমরা পাবো শুধু হিমালয়, শুধু দক্ষিণ, শুধু পূর্ব, শুধু পাশ্চাত্য, পশ্চিম, এগুলোকে। এখান থেকে আমরা যে প্রশ্ন আছে, কে ভারতবর্ষকে নৃতত্ত্ব জাদুঘর বলে উল্লেখ করেছেন, এই প্রশ্নটা 2008 সালে পিএসসি তে এসেছিল এই প্রশ্নটা। পিএসসি, ঠিক আছে, 2008 সালে এসেছিল এই প্রশ্ন। ভিনসেন্ট স্মিথ সঠিক উত্তর। ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে একটি গিরিপথের নাম লেখো। দেখো, এখান থেকে যে পিকচারটা দেখছো, এটা কি আগে অখণ্ড ভারত ছিল কি খাইবার বা বোলান, যে গিরিপথ, গিরিপথটাকে কোনটাকে বলা হয়, যে যেটা এটা প্রাকৃতিক রাস্তা, এটাকে আমরা বলি যে পর্বতের গা দিয়ে বা পাহাড়ি অঞ্চলের গা দিয়ে যে প্রাকৃতিক রাস্তা ভূমিকম্প ফলে সৃষ্টি হয়, যে উপত্যকা প্রাকৃতিক রাস্তায়, এটাকে বলা হয় গিরিপথ। এটা বলে আসি যে ভারতবর্ষের নামে উৎপত্তি কি হবে, ভরত রাজার নাম অনুসারে ভারতবর্ষের নামে উৎপত্তি হয়েছিল। এটা জেনে রাখার জন্য। এটা প্রাচীন ভারতের একমাত্র ঐতিহাসিক গ্রন্থ কোনটি, প্রাচীন ভারতের একমাত্র ঐতিহাসিক গ্রন্থ রাজতরঙ্গিনী। এগুলো খুব মনে রাখবো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা দেখো, 4 মার্ক আমি দিয়ে রেখেছি, তবে এটা আসে ঐতিহাসিক গ্রন্থ, লিখিত ঐতিহাসিক গ্রন্থ কি রাজতরঙ্গিনী। এখান থেকে কোথায় ইতিহাস জানা যায়, যেটা আমাদের ভূস্বর্গ, এটাকে আমরা বলি কি, সেটা কি হয়, কাশ্মীর।
তাহলে আমরা কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পারি। তাহলে এটাই হচ্ছে প্রথম ভারতবর্ষের লিখিত ঐতিহাসিক উপাদান, বলা হয় কি কাশ্মীর। ইতিহাসের পটভূমিকা কি? খুব ভালো প্রশ্ন। ইতিহাসের পটভূমিকা হলো যে ভৌগোলিক পরিবেশ, ঠিক আছে। দেখো, ভূগোল ও আবহাওয়ার বিভিন্ন জাতির ভাগ্য নির্ধারণ করেছেন। এই হচ্ছে কে করেছেন? ফরাসি দার্শনিক বোডিন। ফরাসি দার্শনিক বোডিন কি বলেছেন এটা? যে ভূগোল ও আবহাওয়ার বিভিন্ন জাতির ভাগ্য নির্ধারণ করে, এটা কে বলছে? ফরাসি দার্শনিক বোডিন। তাহলে এই প্রশ্নটা আমার যতটুকু সম্ভব মনে আছে, এটা কিন্তু ইউপিপিএসসি তে এসেছিল। ইউপিএসসি এসসি 2011 সালে এটা আসে। ইউপিএসসি তে এসেছিল, ভূগোল ও আবহাওয়ার বিভিন্ন জাতির ভাগ্য নির্ধারণ করে। এটা ইউপিএসসি তে এসেছিল 2011 সালে। কোন পর্বতমালা ভারতকে এশিয়ার অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করেছে? কোন পর্বতমালা? হিমালয় পর্বতমালা। দেখো এটা সঠিক উত্তর হিমালয় পর্বতমালা। এই দেখো এখানে আমরা যদি ছবিটা দেখি তাহলে ভারতবর্ষ ম্যাপ, দেখো এখানে যে হিমালয় পর্বতমালা, তাহলে এটা হচ্ছে উত্তর সাইড, এটা এটা হচ্ছে দক্ষিণ, এটা পূর্ব, আর এটা হচ্ছে পশ্চিম। তাহলে এটা আমার উত্তর দিকে থাকি, তাহলে এই উত্তর দিকে সমস্ত অঞ্চলটা এটা কি হিমালয় পর্বতমালা দ্বারা দ্বারা বেষ্টিত, তাই তো? এগুলো সব হিমালয় পর্বতমালা দ্বারা বেষ্টিত এগুলো। তাহলে কি এই হিমালয় পর্বতমালা যখন আছে, যখন কি উত্তরে যে যে শীতল বায়ু, এটাকে আমি এখান থেকে আসতে বাধা করে, আর এখানে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু এটাকে বাধাপ্রাপ্ত হয়, আমাদের ভারতবর্ষে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু এই বাধাপ্রাপ্ত হবে, এটা বৃষ্টিপাত ঘটায়। এটা বৃষ্টির ছায়া অঞ্চল, আর এটা এই অঞ্চলটাকে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়, ঠিক আছে। এটা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এটা ভারতবর্ষ সবুজ শ্যামলা, আর প্রচুর পরিমাণে নদী দেখা যায়, ঠিক আছে। বুঝতে পেরেছো? আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তাই আমাদের এই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। পরের দিন আমরা গুগল ক্লাস আমাদের দেওয়া হবে এখান থেকে। এক এক আমাদের বাড়ানো হচ্ছে, আমাদের আগে থেকে অনেক সাবস্ক্রাইব হয়েছে। তা তোমরা অনেক করে করে লাইক ও সাবস্ক্রাইব করো, হ্যাঁ, এটুকুই আমাদের বলার। থ্যাংক ইউ, ধন্যবাদ।